আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন বলতে যেটাকে বোঝায় বা 2024-এর জুলাই আগস্টে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এবং তারপরে উপদেষ্টা বনে যাওয়া মাহফুজ আলম লাগাতার একটু আমার কাছে মনে হয় যেন প্রভাবই বকছেন, না বলতা বলে এক একবার এক এক রকম। কারণ এখন তার কোনো নিজস্ব প্ল্যাটফর্ম নেই, তার জায়গা জামাতে হয় নাই, এনসিপিতে হয় নাই, অন্য কোনো দল গঠনের বোধহয় চেষ্টায় আছেন এখন। কিন্তু তার ফেসবুক ভিত্তিক এবং টকশো ভিত্তিক বয়ান, নতুন নতুন বয়ান, নতুন নতুন আবিষ্কার অনেকেরই আগ্রহ তৈরি করেছেন এবং সেই আগ্রহের মধ্যে তিনি ইতিমধ্যে আলোচিত হয়েছেন। আওয়ামী লীগ ফিরে এসছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ কিভাবে আছে, দুঃখিত, এই নিয়ে তার বয়ান দিয়েছেন এবং সেখানে তার নানান হতাশার চিত্র, আশঙ্কার চিত্র ফুটে উঠছে। তিনি তার নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, শিবির এবং এনসিবির লোকজন তাকে হুমকি দিচ্ছে এমন কথাবার্তাও বলেছেন এবং একের পর এক লাগাতার তিনি বলেই যাচ্ছেন। তার কাছে জুলাই আন্দোলন নষ্ট হয়েছে এটা স্বীকার করছেন, ওই বিপ্লব বিদ্রোহ যেটা ছিল সেটাও নষ্ট হয়েছে স্বীকার করছেন। এখন আবার তিনি নতুন এক দাবি করেছেন, এতদিন এই যে প্রায় 2 বছর নিজে মাস্টার মাইন্ড উপদেষ্টা থাকতেও উপভোগ করেছেন, এখন এসে পল্টি মারছেন যে না, তো আমাকে তো কেউ কখনো মাস্টার মাইন্ড বলেনি, ডক্টর ইউনূস নাকি তাকে মাস্টার মাইন্ড বলে নাই, ডক্টর ইউনূসের চালা প্রেস সচিব শফিকুল আলম সেও নাকি তাকে মাস্টার মাইন্ড বলে নেই। এই দর্শক, মাহফুজ আলমের কথা বলছিলাম। মাহফুজ আলম যে বিষয়টি এখন নতুন করে আবার আলাপে এনেছেন, ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টার মাইন্ড বলেননি। মাহফুজ আলম নিশ্চয়ই ঘাবড়ে গেছে বা ভাবছে কোন পথে কি করা যায়, এখন তার ভবিষ্যৎ কি, রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে দিয়ে কাটানোর পথ হাতছাচ্ছেন কিনা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কখনো মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায় মাস্টার মাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহার হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেইনস বিহাইন্ড শব্দগুলো ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টার মাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সবসময় নেতিবাচক অর্থ বহন করে। মাহফুজ আলম দাবি করেন, তাকে নিয়ে ডক্টর ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া বক্তব্যেও মাস্টার মাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুবই স্পষ্টভাবে ব্রেইনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এই ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তিনি আরো বলেন, বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি 1969 সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান বলেছেন, ইয়াহিয়ার শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ। প্রসঙ্গত 2024 সালে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিন্টনের সঙ্গে আলাপকালে সফর সঙ্গী কয়েকজনকে পরিচয় করিয়ে দেন ইউনূস। সে সময় কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে মাহফুজ আলমকে ব্রেইনস বিহাইন্ড হিসাবে উল্লেখ করেন বলে জানা যায়। সেই সময় তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করেছে এবং মাস্টার মাইন্ড শব্দটা 2 বছর এস্টাবলিশ ছিল। 2 বছর পরে এসে মাহফুজ আলমের মনে হচ্ছে তিনি আর এখন মাস্টার মাইন্ড না। ভালো থাকবেন। এইখানে অবশ্যই হামাসের জঙ্গি ঘাঁটি রয়েছে। শুধু তাই না, তো সামাজদার খেলে ইশারা বি কাফি। একজন কূটনীতিবিদ যখন এই কথা বলে, ভারত কি 13টা নাকি 19টা ঘাঁটিতে জঙ্গি প্রশিক্ষণ চলতেছে, এটা কি ইউনূস সরকারকে দেয়নি? তারা কি তার প্রতিবাদ করেছিল? করেনি। আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গিজ গিজ করে কি এমনি? যাত্রা বাড়িতে মাদ্রাসায় গিজ গিজ করে, সাভারে গিজ গিজ করে, উত্তরায় আর কিছুদিনের মতো আরো বেশি গিজ গিজ করবে। ব্যাঙ্গের ছাতার মতো সারা দেশে মাদ্রাসা পয়দা হচ্ছে। এইখানে হামাসের পক্ষে সিম্পেথি থাকবে না,
তা কি করে হয়? এই দেশের নাস্তিক আস্তিক চিঙ্কুবাম শাহবাগের গলায় আপনার কে ফায়া পরে মিছিল করে, এরা জানে না রাখারা? এই দেশের নাস্তিকেরা বামেরা হিন্দুরা গলায় কাফিয়া বাঁধে, আমার সেই জঙ্গিদের কাফিয়া বাঁধে তারা মিছিল করে। এতে কি নতুন করে জানার বোঝার বাদ আছে? ইসরায়েল তো জানে যে এখানে কে বা কারা কি, সবই তারা জানে না। মানে আপনার মনে থাকার কথা, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ইসরায়েলের একটা কার্গো বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছিল। এর আগে 2টি বিমান পাকিস্তানের বিমানবন্দরে অবতরণ করেছিল। এগুলো কি কাকতালীয়? যারা এগুলো ইসরায়েলের যে রাষ্ট্রদূত যে কথাটা সেখানে বলেছে, তিনি তো এটা জেনে বুঝেই বলেছেন। সমাজদারকে লিয়ে ইশারা ভি কাফি তিনি দিয়ে দিয়েছেন। আবার দেখলাম আমাদের সংবাদপত্রে বলতেছে এখানে কোনো প্রমাণিত নয়। তো বাংলাদেশে একটা লোক ইসরায়েলের পক্ষে মিছিল করেছে? এখানে সব জঙ্গি হামাসের পক্ষে মিছিল করে, আমাদের সংবাদদাতারা সেটা জানেন না। এমনকি যিনি সংবাদ পাঠ করলেন তিনিও তো হামাসের পক্ষে, তিনি নিজেও তো হামাসের পক্ষে। সেই বাংলাদেশের যতগুলো পত্রিকাতে, এই মিডিয়াতে হামাসের নিউজ পড়ে তারা সবাই নিজেরাও তো হামাসের পক্ষে। এটা কে না জানে? এটা তো ওপেন সিক্রেট। এটা তাদের 40 বছর যাবত, ঠিকই বলেছেন, 40 বছর যাবতই বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে, কোনো সমস্যা নেই, স্বীকার করে না। বাংলাদেশে কি পাকিস্তান প্রেমী নাই? কে না জানে? বাংলাদেশের মুসলমানরা তো ঠাড়া বাড়া মিথ্যা কথা বলে, আর জামাতের তো মিথ্যা কথা তুলনাই নাই। আর সংসদে দাঁড়িয়ে বলে তার বাপ মারা গেছে 71 সালে, কিন্তু সে পয়দা হয়েছে 81। এরকম মিথ্যা কথা, ঠাড়া পড়া মিথ্যা কথা বলা লোক আছে। মানে 71 সালে তারা কত মিথ্যা, তারা 71-এর গণহত্যাকে তারা স্বীকার করবেই না। যারা ঠাড়া পড়া মিথ্যা কথা সংসদে বলে, তার বাপে বলে সে নাকি ভালো ছেলে। ভালো ছেলেই যদি এরকম মিথ্যা কথা বলে যে তার বাপ মারা গেছে জীবিত থাকতে, তাহলে জামাতের যারা খারাপ বদমাইশ ইতর, তাদের অবস্থাটা কি? আমাদের এখানে যে আরেকটা দৃশ্য আপনি দেখিয়েছেন, আমাদের মুস্তাকা প্রধানমন্ত্রী গুলি করতেছে, এটা কি আসলে একটা প্রধানমন্ত্রীর সাথে যায়? মনে হয় যায় না। না, আমার দৃষ্টিতে যায় না, যাওয়া উচিত না। একটা প্রধানমন্ত্রীর এটা করা উচিত না। তাহলে তরুণীরা এই গুলাগুলি শিখে যাবে। এটা তিনি বুঝতে পারেন কিনা আমি জানি না। তিনি সিনেমা দেখতে গেলে মানুষ সিনেমা দেখা শিখবে কিনা জানি না, কিন্তু তিনি যদি এরকম গোলাগুলি করেন তাহলে মানুষ গোলাগুলির প্রতি অনুপ্রাণিত হবে, কোনো সন্দেহ নেই। আর মাশাআল্লাহ আমাদের ভাবির পোলাদের মামাকে দেখাইলেন, আগে ছিল ক্লিন শেপ, হজ করে আইসে নাকি আমরা হজ করে আইসে মক্কা মদিনা থেকে ঘুরে আইসে দেখলাম দাড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি বানিয়ে ফেলেছে। কয়দিন পরে এই দাড়ি আস্তে আস্তে বড় হবে। যাই হোক, আমরা বাংলাদেশে একজন দাড়িওয়ালা সেনাপতি পেয়ে গেলাম। আমরা এর আগে কোনো সেনাপতিকে আমরা দাড়ি দেখি নাই, জিয়াউর রহমানেরও দাড়ি দেখি নাই, জেনারেলের সাথেও দাড়ি দেখি নাই, কোনো জেনারেলের দাড়ি দেখি নাই। এই যে শুরু হলো জেনারেল, দাড়িওয়ালা জেনারেল, এগুলো আমরা বুঝি। এগুলো কিন্তু সিমটম বোঝাচ্ছে যে এরা পাকিস্তান হয়ে, তুরস্ক হয়ে, হামাস হয়ে ঘুরতেছে, ইরান হয়ে ঘুরতেছে এই দাড়িওয়ালা সেনাপতি। কারণ বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে চলে, বিহেভিয়ার বিলিভ এগুলো একসাথে চলে এবং চলতে থাকবে। এগুলো চলতে থাকবে, কারণ একটা মানুষের বিশ্বাসের সাথে তার আচরণ যাবে, তার আচরণের সাথে তার বিশ্বাস যাবে। আমাদের সেনাপতি সাহেব যে কাজটা করলেন তার সাথে তার বিশ্বাস যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তিনি যে আগামী দিনের জামাতের আমির হতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারি, অথবা তিনি যে আগামীতে হিজবুত তাহরিরের কর্ণধার হতে যাচ্ছেন আমরা এগুলো বুঝতে পারি। তার দাড়ি আমাদের এখন বলে দেয়। আমার যে সংশয় ছিল, যেটা আমি বারবার ইউটিউব চ্যানেলগুলো বলতাম, ফেসবুকে লিখতাম, কলামে লিখতাম, সেখানে আমি বলতে চেয়েছি যে ঢাকার উত্তরায় ক্যান্টনমেন্টের আশেপাশে, খাবারে, বিভিন্ন জায়গায় এই যে ডাউস আকারের পোস্টার থাকতো হিজবুত তাহরিরের, এগুলো বাংলাদেশের সেনাবাহিনী যেগুলো করাতো, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছিলাম। আমরা সন্দেহ করতাম যে এগুলো সেনাবাহিনীরই কোনো কুকর্ম হতে পারে। এখন সেগুলো প্রমাণ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে সেনাবাহিনীতে যে জামাতি, হেফাজতি, এমনকি চরমনায়ের পীরের মুরিদ রয়েছে, হিজবুত তাহরিরের জঙ্গি রয়েছে সেনাবাহিনীতে, ধীরে ধীরে তা দৃশ্যমান হতে যাচ্ছে। আর হামাস
এই কথাটাই সন্দেহটা তুলে ধরেছে মানুষের কাছে। এটা তাদের গবেষণা বহু আগেরই আছে, এটা নতুন কিছু না, এটা আমরা সবাই জানি। আমরা কেউ বলি না, ভাসুরের নাম নিতে মানা। বাংলাদেশের কে না জানে যে এইখানকার সবাই হামাসের সমর্থক, জঙ্গি হামাসের সমর্থক। যাই হোক, শুনেন, এই ভদ্রলোক এ নিজেও তো হামাস জঙ্গি সমর্থক। তাকে আমি বলতে চাই, এত দরদ দেখাইতেছেন রোহিঙ্গা জঙ্গিদের জন্য, যুদ্ধ করতে পাঠাইতে চান, তাদের জন্য আন্তর্জাতিক শেল্টার চাইলেন। আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা যে ভারতে গিয়ে হামলা দিতেছে, দিন মজুরগিরি করতেছে, তারপর একামের বুয়াগিরি করতেছে, তাদের ব্যাপারে তো টু শব্দটি করতে দেখলাম না। এত মর্দ এই অফিসার, এত মর্দ এই অফিসার, এই অফিসারকে বলেন না একটু বার্মাতে গিয়ে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ করতে। মানে বাটপারের একটা, আমি বলছি তো, বাংলাদেশের যারা মুসলমান এরা দাড়িওয়ালার চাইতে, মোল্লাদের চাইতে এরা বেশি বিপজ্জনক, এরা বেশি বাটপার। কেন বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে টু শব্দটি করে না কেন এই সেনাবাহিনী? টু শব্দটি করে না কুর্দি মুসলমানের জন্য, কুর্দিদের জন্য তো টু শব্দটি করতে দেখি না। মানে পেয়ারা পাকিস্তানিয়াদের হতেই হবে ভারত বিরোধী হইতে। বার্মাতে সমস্যা হলো বার্মাতে রোহিঙ্গা নিয়ে এনে ভারতকে টেনে আনে কেন? মানে আসলে দিন শেষে এরা মানে বার্মা যদি এদের মা বোনকে নিয়ে যায় কোনো সমস্যা নাই। 150 জেলে তুলে নিয়ে গিয়েছিল বার্মার সন্ত্রাসীরা। তাহলে তো আরাকান আর্মিরও, তার ভাষায় তারা তো যোদ্ধা, তাই নয় কি? মানে কি যে বলে, এটা যে তার উপরেই পড়বে, সেনাবাহিনীর সাহেব কোটটাই পরে সেটা ভুলে গেছে। উনার উচিত জুব্বা টুব্বা পরে একটা অন্য একটা অস্ত্র নিয়ে আফগানিস্তান বার্মার মাঠে চলে যাওয়া, দেখি কি পারে। টেলিভিশনের এখানে বকর বকর করে তো বক্তব্য দিতে আসে, ওখানে যাক না দেখি। বাংলাদেশের আর্মিরা তো এগুলো কোনো কামেরই না, এগুলো সব ধ্বজভঙ্গ আর্মি। বাংলাদেশে যখন 12 লক্ষ আসলো ঠেকালো না কেন? এত মর্দ বাংলাদেশের আর্মি। আমার দেখি বিজিবি যায় ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেয় বাংলাদেশ জনগণ নিয়ে, ওইখানে যায় না কেন? বার্মাতে যায় না কেন? বার্মা কেউ মায়ের ভাতার হয়ে দেয় নাকি? দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। কোনটা সেনাবাহিনী এত বড় মর্দ, পেটটা এরকম বানাইছে, পেটকে। আমি তার থেকে বয়স আমার একেবারে কম, আমি তার মতো, আমি তো ফিট, আনফিট না তো। তার দেখেই তো বোঝা যায় সে 1/4 কিলোমিটার যাইতে পারবে না। চেহারা দেখে বোঝা যায় ওটা আর্মি অফিসার। দেখে তো মনে হয় যে এটা পাটার, দেখে তো মনে হয় যে এটা কোন কি বলবো আর ডায়াবেটিস এর রুগী। আমাদের বডি কি, আমার বয়স কি তার চেয়ে একেবারে কম? আমার শরীর কম ফিট, এটা ফিট আছে নাকি? যাইতে পারবে নাকি? 1 কিলোমিটার হাইটে যাইতে পারবে? এলো পারবে না, চাপা মারে। রোহিঙ্গাদের এইটা হইলো ওইটা হইলো। এরা আসলে এরা তো পেয়ারা পাকিস্তানি। বাংলাদেশের আর্মির অর্ধেকই হচ্ছে জঙ্গিবাদী চিন্তা চেতনা মানসিকতার অধিকারী। আমি বহু সেনাবাহিনী মানুষের সাথে চলছি, তাদের মাইন্ড সেট আপ টপ টু বটম সবগুলো জঙ্গিবাদী। আমি আওয়ামী লীগের সেনাবাহিনীর লোক পাইনি যে বঙ্গবন্ধু প্রশংসা করছে। আমি আওয়ামী লীগের পক্ষে বলে কোনো সৈনিক পাইতাম না, সব পেয়ারা পাকিস্তানি। খালেদা জিয়ার প্রীতি, জিয়ার প্রীতি, এরশাদের প্রীতি। আমি একটা আওয়ামী লীগের সময়ক, যখন খোদ আওয়ামী লীগ ক্ষমতায়, আমি কোনোদিন কোনো সেনাবাহিনী মুখে প্রশংসা দেখি নাই। বঙ্গবন্ধু বা শেখ হাসিনা দেখি নাই। আমি কোনো মোল্লার কাছে কোনোদিন শুনি নাই। মোল্লারা তো ওই যে ওয়াজের লোভে, টাকা পয়সা লোভে একটু একটু করতো। একজন তো বঙ্গবন্ধুর প্রশংসা করতে করতে, শেখ হাসিনা প্রশংসা করতে করতে জামাতের এমপি হয়ে গেছে। এটা হচ্ছে ভণ্ড। বাংলাদেশের মিলিটারি এগুলো হচ্ছে, আমি বললাম তো, বাংলাদেশের মোল্লা আর মিলিটারি বাংলাদেশটাকে ধ্বংস করবে। স্বাধীনতার পক্ষে নয়, মোল্লা মিলিটারি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে নয়। বার্মার রোহিঙ্গাদের কথা বলতেছে, সেখানেও ভারতকে টেনে আনে। আপনি দেখবেন এদের স্বভাব। এদের যদি পেটে বদবায়ু হয়, ওটার জন্য ভারতকে দায়ী করে। ওই যে দেখেন না, আরেকটা আছে কি যেন, শাহরিয়ার নাকি ফাহারিয়ার, কেসকি বান্দির পুরা অরিজিনাল, নামের আগে ব্যারিস্টার বালিশটা লাগায় শাহরিয়ার। এটা হইলো, বলছে না যে মুক্তিযোদ্ধারাই নাকি এই দেশে দর্শন করছে। বুঝতে পারছেন তো? কয়েকদিন পরে এরা কি বলবে জানেন? যেটা আমি বারবার বলে আসছি, যে একটা সময় আসবে বাংলাদেশে যে মাদ্রাসায় যে বলাৎকার হয়, বলবে এটা ভারতের মৌলবীদের টাকা দিয়ে করায়। এই কথাটা একদিন তারা বলবে, আপনি অপেক্ষা করেন, দেখতে থাকেন। তবে আমাদের বাংলাদেশ, বারবার যেটা বলি, শুধু মোল্লায় ধরলেও দেশ ধ্বংস হয়ে যাইতো, শুধু মিলিটারি ধরলেও দেশ ধ্বংস হয়ে যেত। এই বাংলাদেশটার পিছিয়ে লেগেছে মোল্লা আর মিলিটারি একসাথে। এই দেশকে আপনি ধ্বংস থেকে রক্ষা করতেই পারবেন না। আপনি, আমার মনে হয় এই দেশটাকে আমরা রক্ষা করতে পারতেছি না। আমাদের কপালে খুব দুঃখ আছে। আর আমিও চাই, এতদিন আমি চাই নাই যে ভারত বাংলাদেশ যুদ্ধ হোক।
তো যুদ্ধ করতে চাইবে না, আসলে একটা যুদ্ধ দরকার। সবগুলো স্বাদ, মনের স্বাদ মিটে যেত, একেবারে মিটে যেত মনের স্বাদ যুদ্ধ করার। ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারত বিজয়, বিএনপি কি ভারতকে বিজয় করতে চায়? প্রশ্ন এখানে, বিএনপি ভারতকে বিজয় করতে চায়। বিএনপি হলো 2024-এ বাংলাদেশে যে চরমপন্থার উত্থান হয়েছে, সেই চরমপন্থা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনার লড়েছিল, তাদের সবচেয়ে বড় শরিক হলো বিএনপি। কিন্তু তাদের যে আপনার নেতৃত্বে যারা ছিল, সেই ধরেন সার্জিস, হাসনাত, তাদের ভারত বিজয় বলতে তারা কি বোঝায়? তারা ভারত বিজয় বলতে বোঝায় যে চিকেন নেক এখনই কেটে দিব, 7 সিস্টার্স আমরা নিয়ে নিব, এগুলোকে তারা ভারত বিজয় মনে করে। কিন্তু বিএনপি ভারত বিজয় বলতে কি মনে করে আমরা কিন্তু জানি না। সুতরাং ভারত বিজয় এটা একদিক থেকে আপনার শিরোনাম মানলাম, কিন্তু আসলে বিএনপির ভারত নীতিটা কি? আমরা ধরুন অ্যাবসলিউটলি সেটাই, ভারত বিজয়, রাইট। আমরা কিন্তু বিএনপির ভারত নীতি জানি না। বিএনপির ভারত নীতি যদি আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা কথা থেকে বলি যে পিন্ডি না দিল্লি না ঢাকা, এইটা হলো বিএনপির ভারত নীতি, যেটা আসলে একটা স্লোগান। এছাড়া কিন্তু বিএনপির ভারত নীতির কোনো কিছু আমরা জানি না। আর বিএনপির যারা রাজনৈতিক শরিক, তাদের ভারত নীতি হলো যে আপনার গাজওয়াতুল হিন্দ করা, তাদের ভারত নীতি হলো চিকেন নেক কেটে দেয়া, তাদের ভারত নীতি হলো 7 সিস্টার্স পরাজিত করে, আর যদি আপনার ওই যে উন্মাদ মাহফুজ আলমকে আপনি সংযুক্ত করেন, তাহলে সে যে ওই যে একটা আপনার ম্যাপ প্রকাশ করেছিল, আবার সে সেই ফেসবুক পোস্ট বন্ধও করে দিয়েছিল যে ভারতবর্ষের অর্ধেক নিয়ে বাংলাদেশের সাথে সংযুক্ত করে স্বাধীন করে ফেলা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। অর্থাৎ বিএনপির আসলে কোনো সুস্পষ্ট ভারত নীতিই নেই, বিজয় তো দূরে থাকে। আমি কিন্তু দেখি না। কেন মনে হচ্ছে আপনার ভারত নীতি নেই, দেখেন না? আচ্ছা, আপনি বলুন আমাকে যে এই নীতিটা বা বিএনপি বলেছে তাদের এই নীতি আছে, ভারত নীতি, তখন আমরা বলতে পারি যে বিএনপি কি কি কাজ করছে এই নীতিকে কার্যকর করার জন্য। বিএনপির কি কোনো প্রতিবেশী নীতি আছে? বিএনপির কি কোনো বিদেশ নীতি আছে? আওয়ামী লীগ সরকারের কিন্তু একটা বলিষ্ঠ বিদেশ নীতি ছিল, সেই বিদেশ নীতি কিন্তু দিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমরা সকলের প্রতি বন্ধুত্ব চাই, কারো প্রতি বৈরিতা চাই না। এটাও তো বিএনপি বলতে পারে না। কারণ হলো এটা যেহেতু বঙ্গবন্ধুর কথা, এটা যেহেতু আওয়ামী লীগ বলে, বিএনপি এটাও বলতে পারে না। বিএনপি এখন একটা নীতি বানিয়েছে কি, বিদেশের ক্ষেত্রে যেটা বলে বিএনপির যে বিশেষ করে ওনার প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এই লোক বিদেশি ভাষায় হয়তো কথা বলতে পারে, বাংলা কথা বলতে পারে না, হুমায়ুন কবির, সে বলেছে বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট কোথা থেকে পেয়েছে? প্রেসিডেন্ট ট্রাম্প থেকে পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার আমেরিকা ফার্স্ট, ওইখান থেকে নকল করে। আপনার প্রথম কথা হলো এগুলো সমালোচনার জন্য করা যায়, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপি যারা চালায়, বিএনপিতে যারা সরকার আছে, দেখুন আমাকে আপনার শ্রোতাদের বা বিএনপির কোনো বন্ধু এটা শুনলে আমাকে কিন্তু আপনাদের অবন্ধু ভাববেন না। আমি বোধহয় বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের ভয়েস, ক্ষুদ্র বা বড় হই, আমি কিন্তু বিএনপির ভালো চাই, বারবার বলছি। কিন্তু বিএনপিকে আমার সমালোচনা করতেই হবে যে বিএনপির মধ্যে কি কোনো অরিজিনাল থট আছে? বিএনপি পরিপূর্ণভাবে আপনার জামাতের থটটাকে ধার করে তার রাজনীতি। জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছিলেন সেটা জামাতের রাজনীতি, একটা সিনিয়র ভাই হিসাবে। জামাত যেহেতু আপনার অনেক লোক জোগাড় করতে পারে না, সেটা জিয়াউর রহমান ধার করেছে। একইভাবে সেটা আপনি মুসলিম লীগের রাজনীতিও বলতে পারেন। কিন্তু আমরা কিন্তু দেখেন মুসলিম লীগের বর্তমানে বাংলাদেশের যে সভাপতি, আপনার এই অনুষ্ঠানে উনি এসেছে কিনা জানি না, উনি অনেক অনুষ্ঠান করেন এবং সবাই ওনাকে ডাকে। অ্যাডভোকেট, ভদ্রলোকের নামটা যেন কি, একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, মুসলিম লীগ বাংলাদেশের। আপনি মহসিন সাহেবের কথা শুনলেও কিন্তু আপনি এক ধরনের প্রগতির কথা শুনবেন।
কিন্তু আপনি বিএনপির কাছে কিন্তু মুসলিম অর্থাৎ বাংলাদেশে অফিসিয়ালি আমি জানি না আরো মুসলিম লীগ আছে কিনা, যেহেতু মহসিন সাহেব একজন পাবলিক ফিগার হয়েছেন, ওনার আমি মনে করি যে ওনারটাই মুসলিম লীগ। তো এই ধরনের মুসলিম লীগ তো বাংলাদেশে থাকলে আমাদের সমস্যা নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সত্যিকারের মুসলিম লীগ থেকেও, যেই মুসলিম লীগ মূলত বিএনপিকে আপনার টোটাল রাজনৈতিক সাপোর্ট দিয়েছে, সমর্থক গোষ্ঠী জুগিয়েছে, তাদের থেকেও বিএনপির কোনো রাজনৈতিক আপনার বক্তৃতা বলুন, নীতিমালা বলুন, আদর্শ বলুন, সেটা কিন্তু ক্ষীণ। আমরা এখন বিএনপি থেকে তো কোনো নীতিমালা পাইনি, আমি অন্তত দেখি না যে বিএনপির পররাষ্ট্রনীতিতে কোনো আপনার বুনিয়াদি অর্থাৎ মৌলিক কোনো বক্তব্য আছে, আমি শুনিনি। এটাই শুনেছি তো হুমায়ুন কবিরের মুখ থেকে যে বাংলাদেশ ফার্স্ট। তো এই অবস্থা আসলে বিএনপির আমার যেটা মনে হচ্ছে সেটা কি জানেন, বিএনপি হলো দিনেরটা দিনে ম্যানেজ করা। আপনার আজকে দিনে কি সমস্যা হবে, আগামী দিনে কি সমস্যা হবে, বা তারেক রহমান তার রাজনৈতিক ভবিষ্যৎ যত দূর দেখতে পান সেখানে কি সমস্যা হবে, সেগুলা ম্যানেজ করা হলো এই সরকারের আপনার নিত্যদিনের কাজ। কিন্তু এখানে কিন্তু কোনো নীতি নাই, আর নীতি থাকলে কিন্তু বিএনপি দলটা অন্যরকম হতো। বিষয়ে বলছিলেন যে তারেক রহমান যেটা বলেছিলেন যে উনি সবার সাথে মানে ওনার নিজের উপর নির্ভর করে না, দেশে ফেরাটা নিজের উপর দেশে ফেরাটা। এখানে দেখুন তারেক রহমান যখন বাংলাদেশে আসেন, পৃথিবীর কোনো রাষ্ট্র কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া করেনি, আতিশয্য করেনি। একমাত্র ভারত অনেক বেশি মানে আমি বলবো যে আপনার অ্যাক্সেস করেছে, বাড়াবাড়িটা কিরকম দেখেন। সবচেয়ে গভীরে আমরা যেটা দেখি, যে চিঠিপত্র ভারত লিখেছে একবার বেগম খালেদা জিয়ার দাফনের সময়, আবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে, দুই জায়গাতেই ভারতের সরকার চিঠিতে যে কথাগুলো বলেছে, বিশেষ করে তারা যেটা রিকল করেছে যে বিএনপির সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক, আমি এক্স্যাক্টলি মানে ওই লাইনগুলো ভুলে গেছি, কিন্তু যেটা বোঝাতে চেয়েছিল যে বিএনপির অনেক কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে। এইখানে তো ভারত আসলে বাস্তবতা থেকে অনেক দূরে ছিল। বিএনপি রাজনৈতিক দল হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছে ভারত বিরোধিতা হিসাবে। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষ, দুঃখের বিষয় আমাকে বারবার বলতে হয়, আমরা দুটা বাংলাদেশ আছি, একটা স্বাধীনতার পক্ষ, একটা স্বাধীনতার বিপক্ষ। স্বাধীনতার পক্ষ এবং ভারত একটা মিত্র শক্তি ছিল। এই মিত্র শক্তির কারণে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা আছে তারা ভারতের উপর যেই ক্ষোভ, যেই ক্রোধ পোষণ করে, সেই ক্রোধ, সেই ক্ষোভকে পুঁজি করে বিএনপি বাংলাদেশে রাজনীতি শুরু করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই পরিস্থিতি থেকে তো বিএনপি কখনো ছুটে এসেছে এটা আমরা দেখিনি। এখন আমির খসরু সাহেবরা যেটা ভারতে গিয়ে করেছেন সেটা হলো যে আপনার ক্ষমতায় আসার জন্য ভারতের সমর্থন চাওয়া, সোজা কথা। আর ভারত যে কি কারণে তারা এটা হতে পারে আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগের প্রতি কোন ধরনের বিরাগ ভাজন কি সেটা আমরা জানি না, কিন্তু যেটা আমরা দেখেছি যে ভারত যেইভাবে আপনার আহ্লাদ করেছিল, যেভাবে আতিশয্য করেছিল তারেক রহমানের বাংলাদেশ আসাতে, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে বোঝা যাচ্ছে যে তারেক রহমানের যে উনি যে বলেছিলেন যে আমার বাংলাদেশে যাওয়া আমার উপর নির্ভর করে না, এই দুটো যদি আপনি দুয়ে দুয়ে যোগ করেন তাহলে দেখবেন যে আসলে এটা পুরোপুরি ভারতই হয়ে যায়, অর্থাৎ ভারতের উপরই নির্ভর করছিল তারেক রহমানের বাংলাদেশে ফেরা। এই ধরনের কোন সমীকরণ যদি কেউ টানে, আমি যেহেতু আপনার এখানে কথা বলছি, ভারতও শোনে, সবাই শোনে, সেই জন্য আমি একটু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছি, এই সমীকরণ আমরা যদি দেখি তাহলে ওই ভারতের যে আপনার আতিশয্য সেটাকেও কিন্তু মেলানো যায়। অর্থাৎ কিন্তু সেই আতিশয্যের ভারত কি আশা করেছিল, ভারত কিন্তু বাংলাদেশ থেকে কি আশা করে এটা কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্ট। তারা কিন্তু ভারতে কংগ্রেস সরকার থাকুক, আপনার বিজেপি সরকার থাকুক, কেউ কিন্তু এটা গোপন করে না। একদম ভারতীয় নীতিমালা, আপনি আপনার অনুষ্ঠানে যদি কোনো সাংবাদিক আসে সেখান থেকে একেবারে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি ভারত বাংলাদেশের কাছে কি চায় এটা সুস্পষ্টভাবে জানতে পারবেন। সেটা হলো বাংলাদেশ যাতে কোনোভাবে ভারতের নিরাপত্তার জন্য হুমকি না হয়।
এটা ছাড়া ভারতের কোনো আপনার চাওয়া বাংলাদেশের কাছে নাই, অন্তত সেটা ভারতীয় কোনো মুখ থেকে আমরা বের করি না। আর আমাদের তরফ থেকে ভারতের কাছে চাওয়া পাওয়ার কিন্তু আপনার হিসাব কিন্তু অনেক বিস্তৃত, কারণ আমাদের অর্থনীতি অনেকটা ভারত নির্ভর অর্থনীতি। এইটাকে আপনি কোনোভাবে আবার এই বাস্তবতা আপনি পরিবর্তন করতে পারবেন না। আলোচনা আমি আসলে ভিন্ন খাতে প্রবাহিত করব না, আবার আমরা তারেক রহমানের কাছে চলে আসি। তাহলে দুই পক্ষ যে ধরনের একটা সমঝোতা বলুন, তৃতীয় পক্ষের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা কিন্তু আমেরিকাকে কোনো আতিশয্য করতে দেখি নাই তারেক রহমানের সরকার, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর। চীনকে দেখি নাই, রাশিয়াকে দেখি নাই, আমরা ভারতকে দেখেছি অত্যন্ত উৎফুল্ল। এবং যেটা আমি বলবো যে ভারতের তরফ থেকে যে পার্টনারের কাছে একটা জুনিয়র পার্টনার যায়, তারা কিন্তু আপনার দিশেহারা হয়ে যায়। এখন ভারত কিন্তু অনেকটা জুনিয়র পার্টনারের মতো কথা বলেছিল তারেক রহমানকে বাংলাদেশে আসার পরে, মানে তারা পুরো রোল রিভার্সালে চলে গিয়েছিল, আমার কাছে এটাই মনে হয়েছিল। পরিষ্কার। তাহলে একটা বিষয় আপনি আমি বলছিলেন, একটু শেষ করি জিনিসটা আসলে, মানে জি, আপনার জি, দর্শকদের বোঝার সুবিধার জন্য। প্লিজ প্লিজ প্লিজ। সেইখান থেকে আপনি দেখেন ভারতের তাহলে একটা উচ্চাশা ছিল, আর সেই উচ্চাশা হলো কি, চাওয়া পাওয়াটা একমাত্র ছিল ভারতের, কিন্তু এত কিছু, এত আতিশয্য, চাওয়া পাওয়া ওই একটাই যে আপনার ভারতের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ কোনোভাবে হুমকি হবে না। পরবর্তীতে আপনি দেখেন ভারতের এত উষ্ণতা, এত ধরনের আপনার মানে কোঅপারেশনের হাত বাড়িয়ে দেয়া, এইটাকে তারেক রহমান কিভাবে আপনি রিসিপ্রোকেট করেছেন সেটা যদি আপনি দেখেন, তারেক রহমানের রিসিপ্রোকেশনের আমরা প্রথম যেটা দেখলাম, প্রথম ভেতরে ভেতরে অনেক কিছু, পাবলিকলি আমরা প্রথম কি দেখলাম, যে তারেক রহমান ভারতে যাওয়ার জন্য একটা আঞ্চলিক সংস্থার ডেলিগেশন প্রধান হিসাবে, আঞ্চলিক সংস্থাটা হলো কি, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটা মিটিং, অর্থাৎ ভারত মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোর একটা সংগঠন। ওশেন রিম, রিম মানে তীর, ভারত মহাসাগরীয় তীরবর্তী রাষ্ট্রগুলোর একটা সংগঠন, যেটা মূলত মোস্টলি ম্যারিটাইম নিয়ে কাজ করে, অনেক কিছু নিয়ে কাজ করে। সেখানে উনি কাকে উনি আরো যারা এগুলো শেষ মুহূর্তে কাকে নির্বাচন করলেন, জাহেদুর রহমানকে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না, এইসব রিজিওনাল অর্গানাইজেশন নিয়ে কাজ করে, যে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, বললাম নৌ মন্ত্রণালয়ের কেউ না, কিংবা মন্ত্রণালয়ের কেউ না। জি, তারেক রহমান জাহেদকে আপনার নির্বাচন করলেন। এখন জাহেদ হলো 2024-এ বাংলাদেশের যেই চরমপন্থার উত্থান হয়েছে, তাদের মধ্যে আপনার যারা মিথ্যা গুজব, তার জাহেদের গুজব মিথ্যা এগুলো অনেক বেশি স্মার্ট, পিনাকির থেকে স্মার্টার, আপনার ইলিয়াস, যারা এগুলা করে, মাহমুদুর রহমান, এদের গুজব থেকে কিন্তু জাহেদের বক্তব্য বিবৃতি, জাহেদ অনেক স্মার্ট, এতে কোনো সন্দেহ নাই, এগুলো আমরা দেখেছি। কিন্তু জাহেদ যে বিষাক্ত ভাবে, যে বিষ তার ঠোঁট থেকে, গলা থেকে ভারতের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশিদের খেপিয়ে তোলার জন্য যেই বিষ জাহেদ ঢালতে পেরেছিল, এই বিষ কিন্তু ওই গুজবকারীদের কেউ ঢালতে পারে। অর্থাৎ জাহেদ আগাগোড়া একটা ভারত বিদ্বেষী সন্ত্রাসীর মতো তখন আচরণ করেছে। আপনি যদি ভারতের ওই অতটুকু আপনার ভারতের যে সহযোগিতার হাত, আপনি সেই হাতে কাকে দিলেন? আপনি জাহেদকে দিলেন। কি দিলেন? আপনি কিন্তু বিষ দিয়ে দিলেন। এটা জাহেদ যে ভারতে ঢুকতে পেরেছি কি পারেনি, ওই জায়গায়ও আমি এখনো আসি নাই। জাহেদকে নির্বাচন করাটাই এখন তারেক রহমানের সরকারের মধ্যে খলিল আছে। খলিল সাহেবকে আমি কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে যেটা দেখি, আমি ওনাকে 12 বছরের একজন ফরেন সার্ভিস অফিসার দেখি। অর্থাৎ খলিল সাহেবের যখন ধরেন উনি যদি 25 বছর বয়সে চাকরিতে ঢুকে, 37 বছর বয়সে তার যে ম্যাচুরিটি ছিল, খলিল সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ বলুন, ইত্যাদিতে বলুন, আমি কিন্তু চোখ মুখে যে আতঙ্ক দেখি, এর বেশি কিছু আমি কিন্তু দেখি না। আপনার প্রজ্ঞাবান মানুষ হওয়া আর 70 বছর বয়সে এসে আমেরিকার সাথে আপনার চুক্তি করে দেশ বিক্রি করে দেওয়া দুটো ভিন্ন জিনিস। আমি বলছি যে প্রজ্ঞাবান মানুষের কথা, সেটা আমি দেখি না। এখন হতে পারে, তবে এতটুকু ম্যাচুরিটি খলিলের নাই, এটাও আমি বলবো না। যে খলিলকে যদি তারেক রহমান জিজ্ঞেস করতেন
যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমরা কি জাহেদকে পাঠাবো, আমি নিশ্চিত খলিল কিন্তু বলতেন যে পাঠাবো না। খলিলের যদি সদুদ্দেশ্য থাকতো, তারেক রহমানের যদি সদুদ্দেশ্য থাকতো, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। হতে পারে এরা সবাই গোলে মিলে ভারতকে একটা শিক্ষা দিতে চেয়েছে, ওই জায়গায় আমি যাচ্ছি না। আমি বলছি যে তারেক রহমানের কোনো সদুদ্দেশ্য আছে কি ভারতের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে, সেটা থাকলে আপনার কোনোভাবেই জাহেদ কিন্তু আপনার কোনো ডেলিগেশনের তালিকা আসে না। আসলে আমি বলবো যে তারেক রহমানের সাথে ভারত যে উষ্ণতা দেখিয়েছিল প্রাথমিকভাবে, যেটাকে আমি বারবার বলছি আতিশয্য, এইটাতেও যদি তারেক রহমানের কোনো আপনার তারেক রহমানের ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের যদি ম্যাচিওর কোনো চিন্তা থাকে, মানে হলো যে আপনার বলিষ্ঠ চিন্তা, প্রজ্ঞাবান চিন্তা, তাহলে কিন্তু জাহেদ তারেক রহমানের সরকারের আপনি অংশই হয় না। জাহেদকে তারেক রহমান সরকারের অংশ করা একটা মেসেজ ভারতের কাছে যায়। আমার বিরুদ্ধে বিষোদ্গারগুলো যদি সত্য হয়, বুঝতে হবে আপনাকে, জাহেদ যদি বস্তুনিষ্ঠ আলাপ আলোচনা করে ভারত বিরোধী একটা স্ট্যান্স নেয়, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু আমি এখন যে ভারতের বিরুদ্ধে কথা বলছি, এখানে আমাকে কেউ কি বলতে পারবে আমি কোনো মিথ্যা কথা বলছি? জিনিসটা বুঝতে হবে আপনার। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একটা দেশকে আপনার মেলাইন করা এক জিনিস, সত্য কথা বলে বিরোধিতা করা আরেক জিনিস। পরিপূর্ণ মিথ্যার উপর আশ্রয় নিয়ে বিষ ছড়ানো একটা ছেলেকে তারেক রহমান যখন তার সরকারের শুধু তো অংশ করেছে তা না, জাহেদকে আপনি দেখেন তারেক রহমান সরকারের, আমি আজকে আমার ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করব, প্ল্যান করেছি অলরেডি, আমি এটার ইয়েও তৈরি করে ফেলেছি, আপনার যে থাম্বনেল। তারেক রহমান সরকারের আগে ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত ওনার ছিল একজন গিয়াসউদ্দিন আল মামুন। 4 মাস যেতে না যেতে আমি তারেক রহমানের 3 জন গিয়াস আল মামুন খুঁজে পেয়েছি। জাহেদ, হুমায়ুন পররাষ্ট্র উপদেষ্টা, আর হলো যেই মন্ত্রী এখন সবকিছুর নাম পরিবর্তন করে, হ্যাঁ শাহে আলম, অলরেডি কিন্তু তিনি সরকারে এসে তিনজন গিয়াসউদ্দিন আল মামুন কিন্তু ওনার মাথার উপর চেপে দিয়েছেন। আমরা আবার জাহেদের কথায় ফিরে যাই। উনি যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাইতেন, প্রথম কথা হলো জাহেদকে সরকারে নিতেন না, আর যদি নিয়েছেনও কোনোভাবেই আপনি আমেরিকায় পাঠাতে পারতেন, কারণ জাহেদ অ্যালাইন্ড উইথ আমেরিকা। জাহেদের বক্তৃতা বিবৃতি হলো কিন্তু সব আমেরিকা বেসড, মানে আমেরিকার সাথে সুসম্পর্ক রক্ষা করে তারেক রহমানের সরকারকে আপনার টেকসই করা হলো জাহেদের কথাবার্তার অংশ। উনি জাহেদকে আমেরিকায় পাঠাতে পারতেন। জাহেদ যেহেতু বাকপটু, কথা বলতে পারে, যদিও আমি মনে করি জাহেদ এখনো যথেষ্ট ইম্যাচিওর। আমাদের ফরেন মিনিস্ট্রিতে একটা 3rd সেক্রেটারি হওয়ার যোগ্যতা এখনো কিন্তু জাহেদ সেই যোগ্যতা অর্জন করে নাই। সেই জাহেদকে উনি ভারতে পাঠালেন। আর এমনই দুর্ভাগ্য তারেক রহমান সাহেবের, আমি জানি না, আবার এটা কনস্পিরেসি থিওরিও আছে। কনস্পিরেসি থিওরি কি, সব গোলে মিলে যা হয়েছে জাহেদের সাথে সব পূর্ব থেকে নির্ধারিত তারেক রহমানের সরকারের। সেটা যদি হয়ে থাকে সেটা অন্য ইস্যু, আমি সেই আলোচনাটা করছি না। আমি আলোচনাটা করছি তারেক রহমানের সরকারের সদিচ্ছা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের ক্ষেত্রে, সেই আলোকে আমি আলোচনাটা করছি। সেই আলোকে যদি ধরেন, তাহলে এটা তারেক রহমানের জন্য আরেক দুর্ভাগ্য হলো যে জাহেদ পুরোপুরি ভিসা, পাসপোর্ট এগুলো না করে সে আগে যে ইউনুস তাকে যেই সার্কের ভিসা স্টিকার দিয়ে গেছে, এবং ইউনুস সরকার কিন্তু দেখুন একটা চোর ডাকাতের সরকার না হলে, আমি তৌহিদ হোসেনকে পার্সোনালি একটু হাই স্টিমে রাখি। এই তৌহিদ হোসেনও কিন্তু এখানে অত্যন্ত আমি বলবো যে শিশুর কাজ করেছে। জাহেদ যেই ধরনের ভারত বিরোধিতা করছে, জাহেদ যে বিরোধিতা, তো দুঃখ মাফ করবেন, বিরোধিতা এটাকে বলে না, বিষোদ্গার বলতে পারেন। যে আপনি যদি সার্কের কোনো একটা দেশের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার করেন, ধরেন সেটা ভারত না, প্রভাবশালী রাষ্ট্র ভারত না, মালদ্বীপই যদি হয়, মালদ্বীপের বিরুদ্ধেও কোনো মানুষ যদি এই ধরনের মিথ্যা বিষোদ্গার করে, স্বাভাবিকভাবে আপনি তাকে সার্কের স্টিকার দিবেন না। সার্ক তো একটা আঞ্চলিক সংস্থা, তাই না? আঞ্চলিক সংস্থার যে আপনার ডিগনিটি আছে, সেটার আপনি এই যে সার্ক স্টিকার নামে একটা ভিসা প্রচলন করেছে, যে ভিসা পেলে 7-8টা দেশে আপনি ভিসা ছাড়াই চলে যেতে পারছেন, সেটার যে ডিগনিটি আপনি কিন্তু নষ্ট করেছেন। এই তৌহিদ হোসেন নষ্ট করেছে এই জাহেদকে ওই স্টিকারটা দিয়ে। অর্থাৎ তৌহিদ হোসেন এটা মানে চোর ডাকাতের মতো ব্যবহার করে সার্কের সদস্য থাকারই আসলে যোগ্যতা হারিয়েছে। এই একটা স্টিকারই যদি আপনি দেখেন,
দেওয়ার পরে এখনো যে তারেক রহমান যে এই যদি তারেক রহমান, আমরা কিন্তু এটা দেখি নাই যে তারা অফিসিয়ালি যদি বলতো যে জাহেদের ভিসা স্টিকার উইথড্র করা হয়েছে, অর্থাৎ তুলে নেওয়া হয়েছে, তাহলে বোঝা যেত যে সার্কের মেম্বার হওয়ার জন্য তারেক রহমানের আগ্রহ আছে। কারণ আলটিমেটলি বাংলাদেশে তো আসলে সার্কের প্রতি সবচেয়ে আগ্রহ তারেক রহমানদের। কারণ হলো তারেক রহমান এবং বিএনপি, বা যেটা টু সাম এক্সটেন্ট সত্য, সেটা হলো যে জিয়াউর রহমান সাহেব কিন্তু সার্কের উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। সেই ক্ষেত্রে এই সার্ককে আপনার এই জাহেদকে ভিসা স্টিকার দিয়ে কিন্তু সাবোটাজ করেছে, যে মানে ইউনুস গভর্নমেন্ট, আরো লিমিটেড বললে তৌহিদ হোসেন, একটা স্টিকারই কিন্তু সার্ক সিস্টেমকে সাবোটাজ করেছে। এখন তারেক রহমানের সরকারে যদি সত্যিকারে প্রজ্ঞাবান কোনো মানুষ থাকে, তারেক রহমানকে এইটা বলবে যে দেখেন আমাদের স্বার্থে, আমাদের দলীয় প্রধানের আমরা বলি যে এটা ড্রিম সার্ক, তাহলে এই জাহেদ তো সার্ককে আপনার সাবোটাজ করে ফেলেছে। অর্থাৎ সার্ক যে একটা আঞ্চলিক সংস্থা, যে একটা ডিগনিটি আছে, এইটাও কিন্তু জাহেদের এই ভিসা স্টিকার পাওয়া, পরবর্তীতে ভারতে এই ভিসা স্টিকার নিয়ে ধরা খাওয়া, এবং সে যে ভারত বিদ্বেষী সেটা প্রমাণিত হয়ে যাওয়া। অর্থাৎ প্রমাণিত তো আগেই হয়েছিল, অর্থাৎ ভারত তো জানতো বলেই তো আটকেছে। পুরো জিনিসটা দেখেন, আমি যতগুলা কথা বলছি প্রতিটাতে প্রমাণিত হচ্ছে যে তারেক রহমান, আপনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বলুন কিংবা সার্কের সাথে তার সার্ককে বলিষ্ঠ করা বলুন, দেখেন ইউনুসও কিন্তু বলেছিল যে সার্ককে বলিষ্ঠ করব, কিন্তু ওরা জানে যে সার্ককে বলিষ্ঠ করা মানেই পাকিস্তানকে বলিষ্ঠ করা। এই নিয়ে আসলে আমাদের অনেক কথা বলা দরকার, আপনার এই অনুষ্ঠানে আমি শেষ করতে পারবো না। প্রতিটা জিনিসকে কিন্তু এই তারেক রহমান এই জাহেদ কাণ্ড, যেটাকে আপনি দেখেন, আমরা কিন্তু আগে মতিউর কাণ্ড বলেছি একটা ছাগল নিয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় কাণ্ড ঘটিয়েছে জাহেদ। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কখনো কোনো মন্ত্রী কোনো এয়ারপোর্টে গিয়ে এত বড় আপনার হেনস্থারও শিকার হয় নাই, আবার এত বড় নাটকও করেন। আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি, আপনি যে আজকে যে আপনার অনুষ্ঠানের যে নাম দিয়েছেন তারেক রহমানের ভারত বিজয় করতে হলে যে ABCD হোমওয়ার্ক গুলা করতে হয়, সেটাই তো তারেক রহমান করেছেন, এইটা আমরা প্রমাণ পাই না। আর যদি বলা হয় যে জাহেদকে একেবারে আপনার সুস্পষ্টভাবে প্ল্যান করে ভারতকে বিব্রত করার জন্য, কিংবা ইউনুস যে বলতো আমি ভারতের চোখে চোখ রেখে চলছি, সেই বাংলাদেশের মানুষকে যদি বুঝাইতে চায় তারেক রহমান ভারতের চোখে চোখ রেখে উনি চলছেন, তাহলে এই জাহেদ কাণ্ড যেটা ঘটে গেছে সেটার একটা তাদের পক্ষ থেকে লেজিটিমেসি আছে বা তাদের উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু যদি বলেন যে স্বার্থ স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বলেন, তাহলে আমি যেটা বললাম সেটা, এর বাইরে আসলে কোনো কিছু আমি দেখি না। ঠিক 1 মাস আগে গত 19 মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশে ফিরবেন, এমনকি বিচারের মুখোমুখি হতেও রাজি আছেন। বাংলাদেশের পুলিশ সহ একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার পর থেকে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় ও সাংগঠনিক তৎপরতা এবং শক্তি বহু গুণ বেড়েছে, আর মিছিলের সংখ্যা বেড়েছে কমপক্ষে 12 গুণ। 19 জুন একদিনেই সারা দেশের সবচেয়ে বেশি 77টি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধু আওয়ামী লীগ নয়, 14 দলীয় জোটের সাথে সম্পৃক্ত অন্য দলগুলো তৎপরতা শুরু করতে পারে। উদ্বেগের বিষয় হলো, পুলিশ এখন আওয়ামী লীগের কার্যক্রমকে ঘিরে বড় রকমের সহিংসতার আশঙ্কা করছে। এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি নির্দেশনামূলক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। 18 জুন সে আশঙ্কার কথা জানানোর কিছুক্ষণ আগে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা আরো উদ্বেগজনক। সেটি হলো, বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দলে সহিংসতা হতে পারে, যেটির দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাতের এমপি শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোয়েন্দাদের এই আশঙ্কার তীব্রতা আরো বাড়ছে। পুলিশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, আওয়ামী লীগ সামনের দিনে নতুন কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে দলটির ব্যাপক শোডাউনের পরিকল্পনা আছে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে,
অন্যদিকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার বড় রকমের সতর্কবার্তার মধ্যে সরকার ও বিএনপি কি করছে? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে দুটি কারণে সরকারকে বেশ সিদ্ধান্তহীন অবস্থানে থাকতে হচ্ছে। গত 19 মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইমেইলে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হতে চান। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগ সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় বড় ধরনের মিছিল এবং শোডাউনের পর পুলিশও তাদের অভিযান বাড়িয়েছে এবং ব্যাপক ধরপাকড় করেছে। কিন্তু তাতেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা কমেনি। এর মধ্যে আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ ও একেএম রহমতুল্লাহ জানা যায় ব্যাপক মানুষের উপস্থিতি এবং স্লোগানে সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়। গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি রিপোর্টে বলা হয়েছিল দায়মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রলীগের 27টি কমিটি ঘোষণা করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের উপর নজরদারি বাড়িয়ে সবগুলো গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়। গত 11 জুন ছিল শেখ হাসিনার কারামুক্তি দিবস। তার আগে ও পরে কমপক্ষে 4টি গোয়েন্দা সংস্থা সরকারকে আলাদা আলাদা রিপোর্ট জমা দিয়েছে। সেসব রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও বহর বাড়ছে। উদাহরণ হিসেবে বলা হয় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত 17 মে একদিনে মিছিল হয়েছিল 26টি, কিন্তু শেখ হাসিনার ঘোষণার পর প্রতিদিন কমপক্ষে 18 থেকে সর্বোচ্চ 60টি পর্যন্ত মিছিলের তথ্য রেকর্ড করেছে সংস্থাগুলো। সবশেষ 19 জুন একদিনে 77টি মিছিলের তথ্য রেকর্ড করেছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে মিছিল হয়েছে 23টি। পুলিশের তথ্য অনুযায়ী এসব মিছিলে উপস্থিতির সংখ্যা বাড়ছে। এর মধ্যে আগামী 23 জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বিভিন্ন সংস্থার সদর দপ্তরে মূল্যায়ন রিপোর্ট জমা দেয়। তার প্রেক্ষিতে 18 জুন রাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। দেশের 7 জন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও 8 বিভাগের রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠা বার্ষিকীকে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয় সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এই অবস্থায় এসব বিষয়ে গুরুত্ব নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই সতর্ক বার্তা যাওয়ার আগে 18 জুন সকালে রাজধানীর মহাখালীতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে তখন বেশ কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। একাধিক সংস্থার প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মাঠে কোনো রাজনৈতিক দল থেকে প্রতিরোধের শিকার হলে আগে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতো না, কিন্তু সম্প্রতি দলটির কয়েকটি অনলাইন বৈঠকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণে গোয়েন্দাদের আশঙ্কা আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে 14 দলের নেতাদের যোগাযোগ হয়েছে। 14 দলের অন্য শরিক দলগুলো মাঠে নামা শুরু করবে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ ও জরুরি সতর্কবার্তা সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডিএমপির পক্ষ থেকে 19 জুন সকালে সংবাদ সম্মেলন করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সহ সরকার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দেশের বাইরে থেকে আন্দোলন করার জন্য নির্দেশনা দেওয়া হলেও সারা দেশে 129 জন আওয়ামী লীগ নেতা সাংগঠনিক তৎপরতাগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পর্যায়ক্রমে মিছিলের সংখ্যা বাড়িয়ে দলটির মূল লক্ষ্য হলো আগস্ট মাস জুড়ে ব্যাপক শোডাউন করা। এই তৎপরতা যতই বাড়তে থাকবে, সহিংসতার আশঙ্কা ততই বেড়ে যাবে, এমন আশঙ্কার কথা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, নানা কারণে ক্ষুব্ধ স্থানীয় জনগণ এসব মিছিলে সহায়তা করছে। অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষজন বিএনপি এবং এনসিপির উপর চড়াও হচ্ছে। পুলিশের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এখনো পর্যন্ত পুলিশের উপর সংঘর্ষে যায়নি, তবে স্থানীয় জনতার সহায়তা পাওয়ার কারণে আর পুলিশের উপর হামলার সংখ্যা বাড়তে থাকায় পুলিশও সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়তে পারে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবছরের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত পুলিশের উপর অন্তত 268টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় 3টি ঘটনা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উদ্বেগজনক কিছু পরিস্থিতি সামাল দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বর্তমান সরকারি ও বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল আছে। এসব কোন্দলের কারণে সহিংস ঘটনা ঘটতে পারে। চট্টগ্রামের রাউজান ও খুলনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব কোন্দলে সহিংসতা আরো বাড়তে পারে, যেটি বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। গোয়েন্দাদের এমন আশঙ্কার মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয় উঠে আসায় এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে 2 ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকে দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ঘটনা বাড়তে পারে এবং অভ্যন্তরীণ কোন্দল লুকাতে এসব ঘটনার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দায়ী করা হতে পারে। পুলিশের আরেকটি বড় আতঙ্কের জায়গা হলো 24-এর 5ই আগস্ট জেল থেকে পলাতক 53 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। কারা অধিদপ্তরের তথ্য মতে ওই সময় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 99 জন বিশেষ বন্দী পালিয়ে গিয়েছিল। তাদের 46 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখনো পলাতক 53 বন্দীর 6 জন জঙ্গি, 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 43 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দাদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতায় এদের ব্যবহার করা হতে পারে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে আর অন্যদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক সতর্কতার কথা বলছে। এমন পরিস্থিতিতে সরকার ও সরকারি দল বিএনপি কি ভাবছে বা কি করতে যাচ্ছে? সরকার ও বিএনপি সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বড় ধরনের শোডাউনে সরকার আগ্রাসী হতে পারছে না। প্রথমত, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে পুলিশের যে অবস্থা তাতে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব নয়। তাছাড়া আওয়ামী লীগ মিছিলের সময় স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। লালমনিরহাটের আদিতমারিতে পুলিশ ও জেলা প্রশাসনের উপর হামলার পর পুলিশকে মাঠে অনেক বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপি তৃণমূল এই মুহূর্তে আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানে যেতে চায় না। এমনকি এটি নিয়ে বিএনপি শীর্ষ নেতারাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একদিন আগে সংসদের রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের ইস্যুটাকে পাশ কাটিয়ে কবে নির্বাচন হতে পারে সে বিষয়ে উত্তর দিয়েছেন।
বিএনপি নেতারা মনে করেন এই মুহূর্তে মাঠে যদি বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তার ফল যাবে জামাতের ব্যাংকে। তৃণমূল থেকে সেই বার্তা বিএনপির হাইকমান্ডকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিএনপি নেতাদের মিছিলের খবরও পাওয়া যাচ্ছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় সূত্র মতে লিটন মুন্সি গত নির্বাচনে বিএনপিকে সাহায্য করেছিল। সামনে স্থানীয় নির্বাচনে বিএনপির তার সাহায্য দরকার, এমন অবস্থা দেশের বেশিরভাগ এলাকায়। এই পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড আপাতত সিদ্ধান্তহীনতায় আছে, কি করবে।